আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং অবশ্যই সবাই সামাজিক দূরত্ব মেনে নিজ গৃহে অবস্থান করছো। আমিও ভালো আছি। আমি আমার পরিচয় দিচ্ছি। আমি রুমানা আক্তার, প্রভাষক হিসাবে বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমি তোমাদেরকে পড়াচ্ছি ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র এই কোর্সটি। তোমরা জানো এর আগে আমি একটি ক্লাস নিয়েছি তোমাদের সাথে। আজকে আমার দ্বিতীয় ক্লাস। আর এই দ্বিতীয় ক্লাসটি কোন চ্যাপ্টারের উপর? সেটি হচ্ছে ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। তো গত ক্লাসে এই ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা নিয়ে মূলত আমরা আলোচনা করেছিলাম যে ব্যাংক শব্দের উৎপত্তি কোথা থেকে হলো এবং ব্যাংক যে বর্তমান যে আধুনিক সময়ে যে অবস্থানে রয়েছে সেটা কিভাবে হলো, সেই ইতিহাস সম্পর্কে আমরা গত ক্লাসে জেনেছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ব্যাংক কাকে বলে, ব্যাংকিং কি, ব্যাংকার কে, ব্যাংক ব্যবসায়ের প্রকৃতি বা বৈশিষ্ট্যসমূহ, এছাড়া আরও আলোচনা করব অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্ব বা ভূমিকা। তাহলে শুরুতেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্যাংক বা ব্যাংকের সংজ্ঞা। তোমরা যদি তোমাদের বাড়ির আশেপাশে তাকাও বা কোনো ব্যবসায়িক অঞ্চল যে আছে, যেমন মতিঝিল বা গুলশান, এসব এলাকার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা কি দেখবো? আমরা দেখবো যে বিভিন্ন ধরনের ব্যাংকের সাইনবোর্ড দেখা যাচ্ছে। ব্যাংক এশিয়া, প্রাইম ব্যাংক, যমুনা ব্যাংক, ঢাকা ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী, জনতা, অনেক ধরনের ব্যাংকের সাইনবোর্ড কিন্তু আমাদের চোখে পড়ে। তো এই যে ব্যাংক, ব্যাংক জিনিসটা কি? ব্যাংক হচ্ছে এমন একটি আর্থিক মধ্যস্থ কারবারি প্রতিষ্ঠান যা অর্থ আমানত হিসেবে গ্রহণ করে, অর্থ ঋণ গ্রহীতাদেরকে ঋণ হিসেবে প্রদান করে, এছাড়া আরো অনেক ধরনের ব্যাংকিং সুবিধা প্রদান করে থাকে। আমরা একটু বোর্ডের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো এখানে একটি সংজ্ঞা আমি লিখে রেখেছি। দেখো, ব্যাংক হলো আর্থিক মধ্যস্থ কারবারি প্রতিষ্ঠান যা ধার ও ঋণের ব্যবসায়ী। অধ্যাপক কার্নসের মতে ব্যাংক হলো এমন একটি আর্থিক মধ্যস্থকারী কারবারি প্রতিষ্ঠান যেটা ধার ও ঋণের ব্যবসায়ী, অর্থাৎ সে এক পক্ষ হতে আমানত সংগ্রহ করে এবং অন্য পক্ষ বা ঋণ গ্রহীতা বা ব্যবহারকারীদেরকে সেই সংগৃহীত আমানতের অর্থ কি ঋণ হিসেবে প্রদান করে অথবা বিনিয়োগ করে। দেখো, আরো একটি কথা বলা হয়েছে, এছাড়াও অর্থ সংগ্রহ, ঋণ দান এবং বিনিময় ইত্যাদি কার্যে নিয়োজিত প্রতিষ্ঠানই হলো কি ব্যাংক। তার মানে ব্যাংক শুধু ধার ও ঋণের ব্যবসায়ী নয়, এটি আমানত সংগ্রহ করে বিভিন্ন লোকের কাছ থেকে, অর্থাৎ কি সারা বাংলাদেশে যদি কথা চিন্তা করি, এখানে বিভিন্ন ধরনের লোকের কাছে বড় অ্যামাউন্টে হোক বা ছোট অ্যামাউন্টে হোক অর্থ কিন্তু অলস অবস্থায় পড়ে থাকে। ব্যাংক কি করে? এই অলস অর্থগুলোকে সংগ্রহ করে এবং সংগ্রহ করে মূলধন গ্রহণ করে। সেই মূলধন থেকে কি করে তারা, যাদের অর্থের প্রয়োজন রয়েছে, ঋণ গ্রহীতা রয়েছেন, তারা ব্যাংকের কাছে যখন আবেদন করে তখন ব্যাংক তাদেরকে সেই ঘটিত মূলধন থেকে কিন্তু অর্থ ঋণ দান করে অথবা কোনো উৎপাদনশীল কার্যে কিন্তু বিনিয়োগ করে। এখন এই যে ব্যাংক কম সুদে আমানতকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করলো এবং অধিক সুদে যারা ঋণ গ্রহীতা বা ব্যবহারকারী আছে তাদেরকে প্রদান করলো, তাহলে অধিক সুদটা কি ব্যাংক গ্রহণ করলো কার কাছ থেকে? ঋণ গ্রহীতার কাছ থেকে। আর সেখান থেকে অল্প সুদ কাকে প্রদান করলো? আমানতকারীকে। কারণ একজন আমানতকারী তো অহেতুক তার অর্থ ব্যাংকে জমা রাখবে না, অবশ্যই সেখান থেকে সে কোনো রিটার্ন আশা করবে। তো এই যে অধিক সুদ ঋণ গ্রহীতার কাছ থেকে গ্রহণ করলো এবং কম সুদ আমানতকারীকে প্রদান করলো, এই সুদের দুয়ের যে পার্থক্যটা, মার্জিন বা পার্থক্যটাই হলো ব্যাংকের জন্য আয়। আর এই আয় থেকে ব্যাংক তার যাবতীয় পরিচালনা খরচ বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে ব্যাংকের জন্য মুনাফা। তো আমরা যদি এক কথায় বা এট এ গ্লান্স দেখতে যাই যে ব্যাংক কি, তাহলে তোমরা একটু বোর্ডের দিকে তাকাও। আমি একটা জিনিস লিখে রেখেছি যে ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান, ব্যাংক, যেটি আমানতকারীর থেকে অল্প সুদে কি করে? অর্থ জমা গ্রহণ করে। ব্যাংক আমানতকারীর কাছ থেকে অল্প সুদে অর্থ জমা গ্রহণ করে, সেখান থেকে ঋণ দান করে কিসে? অধিক সুদে। অধিক সুদে ঋণ গ্রহীতাকে ঋণ দান করে। এখন আমি তো বারবার বলছি আমানতকারী থেকে অর্থ সংগ্রহ করছে এবং ঋণ গ্রহীতাকে ঋণ দান করছে, কাজটা কি এখানে কমপ্লিট? অবশ্যই না। কারণ একজন আমানতকারী সারা জীবনের জন্য কিন্তু ব্যাংকে অর্থ ফেলে রাখবে না, সে অবশ্যই সেটা আবার
তুলে নিবে, তার প্রয়োজন অনুযায়ী সে উত্তোলন করে নিবে। তখন ব্যাংকে কি করতে হবে, সেই অর্থটা অবশ্যই আমানতকারীকে ফেরত দিতে হবে। এজন্য তাকে কি করতে হবে, তাকে ঋণ গ্রহীতার কাছ থেকেও কিন্তু নির্দিষ্ট সময় পর ঋণের অর্থ ফেরত নিতে হবে। ঠিক সেই কথাটাই দেখো নিচে লেখা আছে, ঋণ গ্রহীতা যে মেয়াদের জন্য ঋণ গ্রহণ করেছে ব্যাংকের কাছ থেকে, সেই মেয়াদ শেষ হলে ঋণ গ্রহীতা কিন্তু সুদ সহ ঋণের অর্থ ফেরত দিবে ব্যাংককে, আর ব্যাংক সে অর্থ থেকে তার সুদ বা আয়টা রেখে ফেরত দিবে কাকে, আবার আমানতকারীকে অর্থ ফেরত দিবে। তার মানে এটা একটা চলমান প্রক্রিয়া। এবং এই যে অধিক সুদ আর এই অল্প সুদের পার্থক্যটাই হচ্ছে কি ব্যাংকের আয়, সেখান থেকে যখন ব্যাংক তার পরিচালনা খরচ বাদ দিবে বা অন্যান্য খরচ বাদ দিবে, তখন যেটা থাকবে সেটা হচ্ছে ব্যাংকের মুনাফা, লাভ বা ক্ষতি। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ব্যাংক কাকে বলে বা ব্যাংক কি। সোজা কথায়, একদম সোজা কথায়, ব্যাংক হলো ধার ও ঋণের ব্যবসায়ী যা অর্থ সংগ্রহ করে, অর্থ মানে ঋণদাতাকে ঋণ হিসেবে প্রদান করে এবং অন্যান্য ব্যাংকিং কার্যাবলী সম্পাদন করে। তো এই যে ব্যাংক অন্যান্য যে কার্যাবলী সম্পাদন করে তার মধ্যে কি কি রয়েছে, যেমন ব্যাংক চেক ইস্যু করে, পে অর্ডার, ব্যাংক ড্রাফট, তারপরে হচ্ছে এলসি বা প্রত্যয়পত্র ইস্যু করে, এছাড়া ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইস্যু করে, নানা ধরনের সার্ভিস প্রদানের মাধ্যমে কিন্তু ব্যাংক সার্ভিস চার্জ আদায় করে। তো এবং এই সবগুলো কাজে কিন্তু আসলে কি ব্যাংকিং সুবিধা যেটা ব্যাংক জনগণকে প্রদান করে থাকে। তো এই ছিল আমার ব্যাংক। এবার আসি আমি ব্যাংকিং। ব্যাংকিং কি? সাধারণত ব্যাংক যা কাজ করে সেটাই ব্যাংকিং, সকল কাজের মানে সামগ্রিক যে কাজটা রয়েছে সেটাই ব্যাংকিং। কিন্তু ব্যাপক অর্থে ব্যাংক যে কাজগুলো করে যেটাকে ব্যাংকিং বলা হয়, সেটা হচ্ছে যে ব্যাংক আমানত সংগ্রহ করে বিভিন্ন হিসাবের মাধ্যমে, সেটা চলতি হিসাব, সঞ্চয় হিসাব, অন্য কোনো হিসাবের মাধ্যমে যদি করে থাকে। এছাড়াও ব্যাংক সেই যে আমানত সংগ্রহ করলো সেটাকে আবার কি পরিশোধ করতে হয়, চেক ইস্যু করে, চেক পরিশোধ করে, তারপরে ধরো ব্যাংক ড্রাফট, পে অর্ডার, প্রত্যয়পত্র ইস্যু করে, তারপরে হচ্ছে এলসি ওপেনিং করে। ব্যাংক বিভিন্ন ধরনের মানে যারা গ্রাহক রয়েছে তাদের অর্থ স্থানান্তর করে, তাদের পক্ষে তাদের প্রতিনিধিত্ব করে, বিনিময় বিলে স্বীকৃতি প্রদান করে। এছাড়া তাদের যে মূল্যবান দলিলাদি বা জুয়েলারি থাকে সেগুলোকে সংরক্ষণ করে, ইত্যাদি নানাবিধ কাজকে কিন্তু আসলে কি বলা হচ্ছে, ব্যাংকিং বলা হচ্ছে। তো তোমরা একটু বোর্ডের দিকে তাকাও, দেখো এখানে আমি একটি সংজ্ঞা লিখে রেখেছি। লেখা আছে, ব্যাংকিং ইজ দ্য বিজনেস অফ এ ব্যাংকার, দ্য কিপিং অর ম্যানেজমেন্ট অফ এ ব্যাংক। ব্যাংকিং কি? ব্যাংকিং হলো ব্যাংকার যে ব্যবসায়টা করে সেই ব্যবসা এবং এই ব্যবসাটার পরিচালনার পরিচালনা বা ব্যবস্থাপনাটাই হলো ব্যাংকিং। কথাটাই বলা হয়েছে যে একজন ব্যাংকার তিনি যে ব্যবসাটা পরিচালনা করছেন, যে অর্থের ব্যবসাটা পরিচালনা করছেন, সেই ব্যবসাটার যে ব্যবস্থাপনা বা পরিচালনা বা সংরক্ষণ, এই পুরো কাজটাকেই বলা হচ্ছে কি ব্যাংকিং। তো এরপরে আমরা আসি ব্যাংকার। যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংক ব্যবসায় কর্মকাণ্ডে কার্যরত থাকে তাকে ব্যাংকার বলে। ব্যাংকারকে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংক ব্যবসায়ের কর্মকাণ্ডে কার্যরত থাকে তাকে ব্যাংকার বলে। তার মানে একটা ব্যাংক প্রতিষ্ঠানের সকল ধরনের কর্তা কর্মচারী যারা আছে সকলকে কিন্তু ব্যাংকার বলে। আমরা যদি সহজ করে বলতে চাই তাহলে এভাবে বলা যায় যে একটি ব্যাংক ব্যবসায়ে নিয়োজিত মালিক পক্ষ বা তাদের পক্ষে দায়িত্বপ্রাপ্ত যেসব প্রতিনিধি রয়েছে তাদের, তথা চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, শুধু পরিচালক, তারপরে হচ্ছে বিভিন্ন লেভেলের কর্মকর্তা কর্মচারী, সকলকেই কিন্তু কি বলা হচ্ছে, ব্যাংকার বলা হচ্ছে। অর্থাৎ যে ব্যক্তিটি ব্যাংকে চাকরি করছে তিনি ব্যাংকার। এই সহজ কথা। ব্যাংক ব্যবসায়ের প্রকৃতি। তো ব্যাংক ব্যবসায়ের প্রকৃতি কি? অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর মতো ব্যাংক ব্যবসায়েরও রয়েছে নিজস্ব কিছু বৈশিষ্ট্য, যেটা অন্য আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে ব্যাংক ব্যবসায়কে আলাদা করেছে। তো কি সেই সুবিধাগুলো? দেখো, সুবিধা না, আসলে বৈশিষ্ট্য বলা যায়। যে আর্থিক প্রতিষ্ঠান তো অনেক ধরনের রয়েছে, বীমা প্রতিষ্ঠান রয়েছে, তারপরে বিভিন্ন ধরনের ঋণদানকারী প্রতিষ্ঠানও রয়েছে, তারা কিন্তু ব্যাংক না। তার মানে ব্যাংক হতে গেলে একটা প্রতিষ্ঠানের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকতে হবে। তাহলে সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা এখন জেনে নেব।
প্রথমে লিখেছি আমি, দেখো, মধ্যস্থ কারবারি প্রতিষ্ঠান। অর্থাৎ ব্যাংক হলো এমন একটি আর্থিক মধ্যস্থ কারবারি প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানটি নিজের অর্থের সাথে সাথে অন্য আমানতকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এবং সেখান থেকে মানে দুই অর্থ মিলে, অর্থাৎ ব্যাংকের নিজস্ব যে মূলধন সেটার সাথে প্লাস আমানতকারীদের থেকে সমৃদ্ধ অর্থ, এই দুইটাকে মিলিয়ে মূলধন গঠন করে সেখান থেকে কি করে ঋণ দেয়, কাকে? ঋণ গ্রহীতাদেরকে। ফলে দেখো এখানে ব্যাংক কি করছে, একদল লোকের কাছ থেকে স্বল্প সুদে আমানত গ্রহণ করছে, সংগ্রহ করছে, আবার অন্য আরেকদল লোককে অধিক সুদে ঋণ প্রদান করছে। অর্থাৎ ব্যাংক এখানে কিসের কাজ করছে? মধ্যস্থকারীর কাজ করছে। একদল লোকের হাতে অলস টাকা পড়ে আছে, আরেকদল লোকের অর্থের প্রয়োজন রয়েছে। এই দুই পক্ষকে ব্যাংক কি করছে? সমন্বয়ের মাধ্যমে ব্যাংক তার নিজস্ব ব্যবসা পরিচালনা করছে। এক্ষেত্রে ব্যাংক কিন্তু অন্যের অর্থ ধার করে তা দিয়ে আবার ঋণের ব্যবসা করছে। অর্থাৎ ব্যাংক এখানে ধার করা অর্থের ধারক হিসেবে আছে এবং মধ্যস্থকারী প্রতিষ্ঠান হিসেবে সে এখানে তার যে ব্যবসায় সেটা পরিচালনা করছে। ব্যাংকের পণ্য কি বলতো? ব্যাংক কিসের ব্যবসায় করে? ব্যাংকের পণ্য বা সওদা হলো কি? অর্থ। অর্থটাই কিন্তু এখানে ব্যাংক একদল লোকের কাছ থেকে গ্রহণ করছে এবং অন্য আরেকদল লোকের কাছে কি করছে? ঋণ হিসেবে প্রদান করছে। তো এই যে অন্যের অর্থের ধারক হিসেবে ব্যাংক মধ্যস্থতা করে দুই পক্ষকে যখন একত্রে সুবিধা প্রদান করছে, তখন সে কি করছে? মধ্যস্থ কারবারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। তাই ব্যাংককে বলা হচ্ছে মধ্যস্থ আর্থিক মধ্যস্থ কারবারি প্রতিষ্ঠান। এরপরে আসি অর্থ ও ঋণের ব্যবসায়ী। আমি একটু আগে যেটা বললাম তোমাদের, ব্যাংকের পণ্য হলো অর্থ। এই অর্থ কিন্তু ব্যাংক নিজে উৎপাদন করে না, সে অন্য থেকে গ্রহণ করে, তাই না? তার মানে যখন সে অন্য থেকে গ্রহণ করছে তখনও কিন্তু সে ধার হিসেবেই গ্রহণ করছে, আবার যখন ঋণ গ্রহীতাদেরকে প্রদান করছে তখন সেটাকেও কিন্তু সে ঋণ হিসেবে প্রদান করছে বা বিনিয়োগ হিসেবে প্রদান করছে। অর্থাৎ সোজা কথায় কি, তাহলে ব্যাংক ধার বা ঋণের ব্যবসায়ী বা অর্থ বা ঋণের ব্যবসায়ী। এরপরে আসি বৃহদায়তন প্রকৃতি। বাংলাদেশের আইন অনুযায়ী একক বা অংশীদারি প্রতিষ্ঠান হিসেবে ব্যাংক গড়ে ওঠার কোনো সেরকম কোনো কঠিন নীতিমালা না থাকলেও বা বিধিনিষেধ না থাকলেও বাংলাদেশে কিন্তু একক বা অংশীদারি ব্যাংক নেই। এর একটা কারণ আছে। কারণটা হচ্ছে জনগণের আস্থা অধিক অর্জনের জন্য ব্যাংক সাধারণত বৃহদায়তন প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে, অর্থাৎ ব্যাংক কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে। বাংলাদেশে কিন্তু সরকারি ব্যাংকগুলো ছাড়া যতগুলো প্রাইভেট ব্যাংক রয়েছে সবগুলোই কিন্তু লিমিটেড প্রতিষ্ঠান, অর্থাৎ এরা কোম্পানি আইন অনুযায়ী গঠিত হয় এবং বৃহদায়তন বৈশিষ্ট্যের বা বৃহদায়তন প্রকৃতির হয়ে থাকে। এখানে বিশেষ করে বাংলাদেশে কিন্তু একক বা অংশীদারি ব্যাংকিং প্রতিষ্ঠান নেই। তো বোঝাই যাচ্ছে যে ব্যাংক তার প্রকৃতিটা কি? ব্যাংকের প্রকৃতিটাই হচ্ছে বৃহদায়তন, অর্থাৎ ছোটখাটো কোনো আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি যথেষ্ট বড়, বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে এই ব্যাংক ব্যবস্থাটি গড়ে ওঠে যাতে জনগণের অধিক আস্থা সে অর্জন করতে পারে। এরপরে আসি সচ্ছল, অর্থাৎ আর্থিকভাবে সচ্ছল। ব্যাংকে অবশ্যই কি হতে হবে? আর্থিকভাবে সচ্ছল হতে হবে। তাহলে আর্থিকভাবে সচ্ছল কাকে বলে? আর্থিকভাবে সচ্ছল হচ্ছে সেই যে তার দায় পরিশোধের ক্ষমতা রাখে, অর্থাৎ ব্যাংককে তার দায় পরিশোধের ক্ষমতা রাখতে হবে। এখানে দায় পরিশোধটা আবার এই যে আমানতকারীর কাছ থেকে ব্যাংক অর্থ গ্রহণ করলো, এই অর্থটা তো ব্যাংকের নিজের না, তাই না? এটা আমানতকারীর কাছে ব্যাংকের দায়। তার মানে আমানতকারী যখন চাহিদা মাত্র অর্থ উত্তোলন করার সুযোগ পায়, সেজন্য কি করতে হবে? ব্যাংককে দায় পরিশোধের ক্ষমতা থাকতে হবে। আর এই দায় পরিশোধের ক্ষমতা না থাকলে কিন্তু সে চাহিদা মাত্র আমানতকারীকে বা তার গ্রাহককে অর্থ ফেরত দিতে পারবে না। ফলে এই যে ব্যাংক প্রতিষ্ঠানটি রয়েছে সেটির কিন্তু দুর্নাম হবে এবং ব্যাংকের প্রতি জনগণের আস্থা কমে যাবে। তাই ব্যাংক, বিশেষ করে ব্যাংক অন্যান্য যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেই সকল প্রতিষ্ঠান থেকে ব্যাংককে অবশ্যই কি করতে হয়? আর্থিকভাবে সচ্ছল হতে হয়।
অন্য প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে আর্থিকভাবে সচ্ছল হওয়াটা যতটা না অপরিহার্য, ব্যাংকের জন্য এটা অবশ্যই একটি অপরিহার্য বৈশিষ্ট্য যে ব্যাংকে অবশ্যই আর্থিক সচ্ছলতা থাকতে হবে। আর এই লক্ষ্যে প্রতিটি দেশেই কিন্তু একটি নিয়ম আছে যে প্রত্যেকটা ব্যাংকের নিজস্ব যে ন্যূনতম মূলধন সীমা রয়েছে সেটা মেনটেন করতে হয়। যেমন পেড আপ ক্যাপিটালটা অবশ্যই সেটা কি করতে হয়, ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের নিকট সংরক্ষণ করতে হয়। একটি নিজস্ব মানে প্রত্যেকটা ব্যাংকের হিসাবের মাধ্যমে এটি কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখা হয় এই পেড আপ ক্যাপিটাল বা পরিশোধিত মূলধনটি। এরপরে আসি নিরাপত্তার প্রতি। ব্যাংক সবসময় কি করে, নিজের যে অর্থ রয়েছে অন্যদের যে অর্থ, সমস্ত ধরনের অর্থ এবং সম্পদকে কিন্তু নিরাপদ রাখতে হয়। এই জন্য ব্যাংককে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হয় নিরাপত্তা গ্রহণের জন্য। কারণ সারা বিশ্বেই ব্যাংক নিরাপত্তার প্রতীক হিসেবে বিবেচিত হয়। আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা কিন্তু ঘরে লাখ লাখ টাকা ফেলে রাখি না, কিন্তু আমরা ব্যাংকে টাকা রেখে কিন্তু নিশ্চিন্তে থাকি। কারণ আমরা জানি যে আমার ঘরে চোর বা ডাকাত আসলে সেই টাকাটা চুরি হয়ে যেতে পারে, কিন্তু ব্যাংকে এই চুরি বা ডাকাতি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম থাকে। একেবারেই যে হয় না তা না, কিন্তু সম্ভাবনা অনেক কম। যার কারণে ব্যাংকগুলো জনগণের নিকট কি নিরাপত্তার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। সেজন্য ব্যাংকে সবসময় নিজস্ব যে সম্পদ রয়েছে সেই সম্পদের সাথে সাথে যে আমানতকারীদের অর্থ রয়েছে সেই অর্থকেও কি করতে হয়, নিরাপত্তা বিধানের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করতে হয়। এরপরে আসি বিশ্বস্ততার প্রতীক। ব্যাংক সারা বিশ্বেই বিশ্বস্ততার প্রতীক হিসেবে গণ্য, কারণ সততার সাথে এবং নিয়ম মাফিক যেহেতু ব্যবসা করে ব্যাংক, সেহেতু সবাই কিন্তু ধরেই নেয় যে ব্যাংকে তার অর্থটা নিরাপদে যেমন থাকবে তেমনি ব্যাংক তার মানে সমস্ত তথ্যগুলো কি করবে, গোপনেই রাখবে। অর্থাৎ ব্যাংককে মানে জনগণের আস্থা ধরে রাখার জন্য সবসময় সততার সাথে ব্যবসা করতে হবে। তখন কি হবে যে জনগণের মধ্যে আস্থা সৃষ্টি হবে, হ্যাঁ আমরা আমাদের অর্থ ব্যাংকে রাখবো, তাহলে আমাদের অর্থ যেমন নিরাপদ থাকবে, সেই সাথে সাথে আমরা যখন অর্থ প্রয়োজন হবে তখন আমরা এখান থেকে চাহিদা মাত্র অর্থ উত্তোলন করতে পারবো। এই যে বিশ্বাসটা, এই বিশ্বাসটাই কিন্তু ব্যাংকের আরেকটি বৈশিষ্ট্য। আমরা সাধারণ জনগণ চিন্তা করি কি, আমরা ঘরে টাকা রাখার চাইতে আমরা ব্যাংকে টাকা রাখবো, তাহলে আমাদের অর্থ বেশি নিরাপদ থাকবে। এই যে বিশ্বাস, এই বিশ্বাসটাই হচ্ছে ব্যাংকের একটি বড় বৈশিষ্ট্য। মূলধন গঠনের কারখানা। সারা বিশ্বেই ব্যাংক মূলধন বাজারের একটি অন্যতম অংশীদার, বা আমরা যদি বলি স্টেক হোল্ডার। তো এই যে স্টেক হোল্ডার হিসেবে ব্যাংক অর্থনীতির অনেক বড় অনেকটা স্কোপ নিয়ে থাকে। অর্থাৎ মানে অর্থনীতির, একটা দেশের অর্থনীতির যে চিত্র, সেই চিত্রে ব্যাংক কিন্তু একটি গুরুত্বপূর্ণ অংশীদার। তো এই যে ব্যাংক সারা দেশের অলস অর্থ সংগ্রহ করে সেটাকে কিন্তু মূলধন হিসেবে গঠন করে এবং দেশের শিল্প কারখানা ব্যবসায় বাণিজ্যে সেই অর্থ কিন্তু সরবরাহ করে। তার ফলে কিন্তু দেশের মানে যে উৎপাদন ব্যবস্থা সেটা আরো গতিশীল হয়। তাই বলা যায় যে অর্থের যে অন্যতম ব্যবসায়ী ব্যাংক, এই ব্যাংক নিরাপত্তার যেমন প্রতীক, বিশ্বস্ততার যেমন প্রতীক, তেমনি কিন্তু এটি মূলধন গঠনের কারখানা। কারণ ব্যাংক বিভিন্ন হিসাবের মাধ্যমে কিন্তু অর্থ সংগ্রহ করে থাকে, বিভিন্ন হিসাবের মাধ্যমে। এবং এই যে অর্থ সংগ্রহ করে থাকে, এই অলস অর্থগুলো কিন্তু এমনিতেই ঘরে পড়ে থাকতো, যেটার কোনো উপযোগিতা থাকতো না, কিন্তু যখন সেটা ব্যাংকে ঢুকে গেল তখন সেটা মূলধন রূপে কিন্তু বিভিন্ন ব্যবসায় বাণিজ্যে বা প্রতিষ্ঠানে চলে গেল, যেটা উৎপাদনের সরাসরি কাজে লাগলো। ফলে একটি দেশের উৎপাদন কিন্তু বৃদ্ধি পেল। তাই সহজভাবে বলা যায় যে ব্যাংক যেমন ব্যবসায়ীদেরকে সাহায্য করে, এছাড়া সাধারণ মানুষেরও কিন্তু ব্যাংক ছাড়া চলা দুষ্কর। যেমন আমি আমার কথাই বলি, আমার বেতনটা কিন্তু ব্যাংকের মাধ্যমে হয়। যদি ব্যাংকের মাধ্যমে না হতো তাহলে কি হতো, আমাকে বেতন বিল এসি অফিসে পাঠাতে হতো, সেখানে তারা গ্রান্টেড করতো, সেটা গ্রান্টেড হলো কি না আমি জানতাম না, সেজন্য আমাকে 2 দিন অপেক্ষা করতে হতো। এরপরে হয়তো সেই টাকাটা চেক আমি পেতাম, মানে আমার বেতনের আমি চেক পেতাম। দেখো প্রসেসটা কিন্তু অনেক লেন্দি, কিন্তু এটা যখন অটো ইএফটির মাধ্যমে ব্যাংকে ঢুকে যাচ্ছে তখন আমি কিন্তু ঘরে বসে একটা মেসেজের মাধ্যমে জানতে পারছি যে হ্যাঁ আমার বেতনটা হয়ে গেছে। তার মানে
ব্যাংক শুধু যে ব্যবসায়ীদেরকেই সাহায্য করে তা কিন্তু নয়, ব্যাংক আমার তোমার মতো সাধারণ মানুষের জন্য কিন্তু অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। এরপরে আসি অর্থনীতির চালিকা শক্তি। অর্থনীতির চালনা বা গতিশীল করাটাই হচ্ছে অর্থনীতির চালিকা শক্তি। তা ব্যাংক কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ একটা দেশে অর্থনীতির যে ব্যবস্থাটা বা গতিশীল কিনা সেটা জানার অন্যতম সূচক হলো দেশের ব্যাংকিং পরিস্থিতি। সোজা কথায় ব্যাংকিং পরিস্থিতিকে অর্থনৈতিক সূচক হিসেবে আধুনিক সময়ে বিবেচনা করা হয়। ফলে এই ব্যাংকের পরিস্থিতিটা আসলে কেমন সেটা জানাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশের অর্থনৈতিক অবস্থা জানার জন্য। তো একটি দেশের সঞ্চয়, মূলধন, বিনিয়োগ, উৎপাদন, এই চারটি যে অর্থনীতির মেইন উপাদান রয়েছে, এই মেইন উপাদানগুলো কিন্তু ব্যাংকের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এবং শুধু যে ওতপ্রোতভাবে জড়িত তা না, মূলধনটা যে ঘটিত হলো সেই মূলধনটা বিনিয়োগ করা হলো উৎপাদনশীল ক্ষেত্রে, সেখান থেকে উৎপাদন বৃদ্ধি পেল, সেই উৎপাদনের ফলে পণ্যের যে গ্রাহক রয়েছে তারা তাদের পণ্য গ্রহণের মাধ্যমে তাদের চাহিদাকে মিট আপ করতে পারলো। ফলে দেখো অর্থনীতির যে চাহিদা এবং যোগান সেখানে একটি ভারসাম্য সৃষ্টি হলো। তো এই কারণেই বলা হচ্ছে যে অর্থনীতির চালিকা শক্তি হলো ব্যাংক। আবার ব্যাংকের চালিকা শক্তি কিন্তু কেন্দ্রীয় ব্যাংক, দুটো আলাদা জিনিস, খেয়াল রাখবে বিষয়টা। এরপরে আসি সেবা বিক্রয়। ব্যাংকের পণ্য কি? আগে বলেছি যে ব্যাংকের পণ্য অর্থ, কিন্তু ব্যাংক শুধু কি অর্থের ব্যবসা করে তা নয়, ব্যাংক কিন্তু সেবাও বিক্রয় করে। দেখো আমার কাজটা কি? আমার কাজটা হচ্ছে তোমাদেরকে শিক্ষা দেওয়া। তাহলে এখানে আমার পণ্যটা কি? সেবা। আমার কিন্তু পণ্য নেই, সেবা। ব্যাংকও কিন্তু ওইভাবে শুধু অর্থের ব্যবসা করে তা না, বিভিন্ন ধরনের সেবাও প্রদান করে থাকে। যেমন ব্যাংক গ্রাহকের পক্ষে পে অর্ডার, ব্যাংক ড্রাফট, তারপরে হচ্ছে পত্রপত্র ইস্যু করে থাকে, এলসি ওপেনিং করে থাকে। এছাড়াও ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইস্যু করে থাকে, আরও নানাবিধ কাজ করে, লকার ভাড়া দিয়ে থাকে, তারপরে হচ্ছে প্রতিনিধিত্বমূলক কাজগুলো ব্যাংক করে থাকে। এগুলো সবই কিন্তু আসলে সেবার অন্তর্ভুক্ত। তাই ব্যাংককে বলা হয় সেবা বিক্রয় ধর্মী প্রতিষ্ঠান। এবার আসি পরেরটাতে, গোপনীয়তা রক্ষা। আমি কিছুক্ষণ আগে বিশ্বস্ততার প্রতীক যখন পড়াচ্ছিলাম তখন গোপনীয়তার কথা তোমাদেরকে বলছিলাম। সারা বিশ্বে ব্যাংক, সবগুলো ব্যাংকই সারা বিশ্বে মোটামুটি চেষ্টা করে গ্রাহকদের তথ্য গোপন রাখার। কারণ একজন ব্যক্তির গোপন তথ্য যদি, বিশেষ করে আর্থিক তথ্য যদি অন্য কোনো লোক জেনে থাকে তাহলে সেটা তার জন্য সমস্যার সৃষ্টি করতে পারে। তাই ব্যাংকগুলো এক্ষেত্রে কি করে, তাদের যে গ্রাহকগুলো রয়েছে তাদের প্রত্যেকটা তথ্য তারা গোপন রাখার চেষ্টা করে। ধরো আমার একজন মনোমালিন্য আছে এমন একজন লোকের আর্থিক তথ্য আমি জানতে চাই, সেজন্য আমি ব্যাংকে গিয়ে যদি আমি তার আর্থিক তথ্য জানার চেষ্টা করি, ব্যাংক কিন্তু আমাকে সেই তথ্য দিবে না। কারণ ব্যাংকের আরেকটি বৈশিষ্ট্য কি, যে ব্যাংক অবশ্যই তার প্রত্যেকটা গ্রাহকের গোপনীয়তা রক্ষা করবে। তো এটিও ব্যাংকের একটি বৈশিষ্ট্য। তাহলে এতক্ষণ আমরা আলোচনা করছিলাম ব্যাংক ব্যবসার প্রকৃতি বা বৈশিষ্ট্য। এবার আসি আমরা অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্ব বা ভূমিকা। তোমরা জানো অর্থ হলো একটি দেশের সমস্ত কিছু পরিচালনা করে অর্থ, অর্থের উপরে ঘুরছে দেশ। তো এই যে অর্থ, এই অর্থটাকে আবার পরিচালনা করে কে? ব্যাংক। এই অর্থের প্রচার প্রসার, গতিশীলতা সবকিছুই করে থাকে ব্যাংক। তাহলে এই ব্যাংকের যে গুরুত্ব অর্থনৈতিক উন্নয়নে সেটা কি, সেটা এখন আমরা জানব। প্রথমে যেটি বলা হয়েছে মূলধন গঠন ও বিনিয়োগ। আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ব্যাংক কি করে, চেষ্টা করে সারা দেশে পড়ে থাকা অলস অর্থগুলোকে সংগ্রহ করা। এটা সে কিভাবে করে? স্থায়ী, চলতি বা অন্য কোনো হিসাবের মাধ্যমে সংগ্রহ করা। তারপরে এই যে সংগৃহীত অর্থটা আসলো ব্যাংকের কাছে, সেটাকে কি সে অলস অবস্থায় ফেলে রাখে? না, সে তা করে না। সে এটাকে মূলধন হিসেবে গঠন করে এবং সেটাকে সে বিভিন্ন যারা ব্যবহারকারী রয়েছে, ঋণগ্রহীতা রয়েছে তাদেরকে প্রদান করে। ফলে এই অলস অর্থটাই কিন্তু মূলধন হিসেবে গঠিত হয় এবং এই যে বিভিন্ন উৎপাদনশীল ক্ষেত্রে বা বিভিন্ন ব্যবহারকারীকে বা বিভিন্ন যে ঋণগ্রহীতা রয়েছে তাদেরকে যে প্রদান করে, এটাই হচ্ছে কি বিনিয়োগ বা ঋণদান।
তাহলে ব্যাংক অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করে সেটা হচ্ছে কি, অলস অর্থকে অলস না রেখে সেটার উপযোগিতা বৃদ্ধি করে এবং মূলধন গঠন করে। মূলধন গঠন করার পরে সেটাকে কি করে, সেটাকে অলস অবস্থায় ফেলে রাখে না, সেটাকে আবার বিনিয়োগ করে উৎপাদনশীল খাতে, ফলে দেশের উৎপাদন বৃদ্ধি পায় এবং জনগণের জীবনযাত্রার মান বাড়ে। এরপরে আসি 2, মূলধন সরবরাহ। ব্যাংক মূলধন গঠন করলো এবং প্রয়োজনীয় যে খাতগুলো রয়েছে সেই খাতগুলোতে বা প্রয়োজন যেখানে, অর্থাৎ ঋণ গ্রহীতারা যেখানে রয়েছে, যাদের ঋণের অর্থের প্রয়োজন, তাদেরকে অর্থ সরবরাহ করে। মানে ঘটিত মূলধনটি ওই সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সরবরাহ করে, ফলে তারা তাদের ব্যবসায়িক যে কার্যক্রম আছে সেটাকে কি করে, গতিশীল অবস্থায় রাখে, চালু অবস্থায় রাখে। কোনো কারণে অর্থের সংকট দেখা দিলে ওই ঋণ গ্রহীতারা কি করে, ব্যাংকের নিকট আবেদন করে, তখন ব্যাংক এই মূলধন তাদেরকে সরবরাহ করে। বিনিময়ের মাধ্যম সৃষ্টি। ব্যাংক যদি বলি, যেমন কেন্দ্রীয় ব্যাংক কি করে থাকে, নোট ও মুদ্রা ইস্যু করে থাকে। তো এই যে নোট ও মুদ্রা ইস্যু করার একক দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তাহলে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করলো কেন্দ্রীয় ব্যাংক, এটা একটা গেল। আরেকটা বিষয় দেখো যে তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলো কি করে, বাণিজ্যিক ব্যাংকগুলো ওই অর্থটাকে মুদ্রা বাজারে প্রচলন করে বা মুদ্রা বাজারে সেটার ব্যবহার বাড়ায়। এখন কথা হচ্ছে তাহলে বিনিময়ের মাধ্যম সৃষ্টি তো করলো কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্য ব্যাংক তো সেটা নিয়ে সহায়তা করলো। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে যে নগদ অর্থ, নোট বা মুদ্রা হয়তো বাণিজ্যিক ব্যাংক ইস্যু করে না, কিন্তু অর্থের বা নগদের সমতুল্য কিছু দলিলাদি কিন্তু বাণিজ্যিক ব্যাংকও ব্যবহার করে থাকে। যেমন চেক, যেটা নগদ অর্থের সমতুল্য, তারপরে হচ্ছে পে অর্ডার, ব্যাংক ড্রাফট, প্রত্যয়পত্র, এইগুলো, এই যে জিনিসগুলোর নাম বললাম আমরা, এগুলো কিন্তু আসলে মূলত নগদ অর্থের সমতুল্য। তাই এগুলোকেও কিন্তু বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম হিসেবে সৃষ্টি করেছে। তাহলে কি বলা যায় যে ব্যাংক, এখানে যেহেতু আমি তোমাদেরকে ব্যাংক পড়াচ্ছি, শুধু কেন্দ্রীয় ব্যাংক বা শুধু বাণিজ্যিক ব্যাংক পড়াচ্ছি না, ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। এরপরে আসি আভ্যন্তরীণ বাণিজ্যের সহায়তা। ব্যাংক মূলধন গঠন করার পর সেটা দেশের যে প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠান রয়েছে সেখানে ব্যবসায় বাণিজ্যে অর্থটা সরবরাহ করে, ফলে সেখানে মানে একটি দেশের যে উৎপাদন ব্যবস্থা সেটা গতিশীল হয়। এখানে আরো একটি বিষয়ে কাজ করে ব্যাংক, শুধু যে মূলধন সরবরাহ করে তা না, ব্যাংক এই যে ব্যবসায় বাণিজ্যে যে সহজ ও নিরাপদ লেনদেন সেটাও কিন্তু নিশ্চিত করে। গ্রাহকের পক্ষে অর্থ স্থানান্তর, অর্থ লেনদেন, দেনা পাওনা নিষ্পত্তি বা পরামর্শমূলক কোনো কাজ বা দায়িত্ব প্রতিনিধিত্বমূলক কাজ ইত্যাদি কাজগুলো বা ইত্যাদি সুবিধাগুলো কিন্তু ব্যাংক ঋণ গ্রহীতাদেরকে বা গ্রাহকদেরকে প্রদান করে। ফলে কিন্তু আভ্যন্তরীণ যে শিল্প সেটাতে বা শিল্প বা বাণিজ্যে কিন্তু কি হয়, আরো গতিশীলতার সৃষ্টি হয়। সেজন্যই বলা হচ্ছে যে ব্যাংক আভ্যন্তরীণ বাণিজ্যে সহায়তা করে। আর যখন একটি দেশের আভ্যন্তরীণ বাণিজ্য শক্তিশালী হয়, অর্থনীতির চাকা অটোমেটিকলি গতিশীল হয়ে যায়। এরপরে আসি বৈদেশিক বাণিজ্যে সহায়তা। ব্যাংক শুধু আভ্যন্তরীণ বাণিজ্যে সহায়তা করে তা না, বৈদেশিক বাণিজ্যও কিন্তু ব্যাংক সহায়তা করে। আমরা যদি বৈদেশিক বাণিজ্যের দিকে তাকাই, 100%, মোট কথা হচ্ছে 100% লেনদেন কিন্তু ব্যাংকের মাধ্যমে হয়। সেখানে যদি ক্যাশ এলসিও হয় সেটাও কিন্তু ব্যাংকের মাধ্যমেই হয়। আর সব ব্যবসায় হাতে গোনা 2-1টা প্রতিষ্ঠান হয়তো ক্যাশ এলসি করে, বাকি সবাই কিন্তু ঋণের মাধ্যমেই আসলে এলসিটা করে থাকে। তো এই যে এলসিটা করলো, এই এলসিটাতে যে ঋণ প্রদান, বিনিময় বিলের স্বীকৃতি প্রদান, তারপরে হচ্ছে ঋণের অর্থ পরিশোধ, এভরি ওয়ার্ক যেটা বলা যায়, এখানে প্রত্যেকটা কাজ কিন্তু ব্যাংক করে থাকে। এখানে একজন রপ্তানিকারক বা একজন আমদানিকারকের যে কাজগুলো, অর্থনৈতিক যে কাজগুলো, সমস্ত কাজগুলো ব্যাংক করে থাকে। অর্থাৎ ফরমায়েশ, যে ধরো একজন আমদানিকারক রপ্তানিকারককে যে ফরমায়েশ দিল এবং রপ্তানিকারক সেই ফরমায়েশ গ্রহণ করার পর থেকে পণ্যটি আমদানিকারকের দেশে পৌঁছানো পর্যন্ত, শুধু পৌঁছানো না, পণ্য বন্দর থেকে খালাস হওয়া পর্যন্ত সমস্ত যে কাজগুলো রয়েছে, সেখানে যে আর্থিক বিষয়াদি রয়েছে, সবটাই কিন্তু ব্যাংক নিয়ন্ত্রণ করে। এই কারণেই আমি তোমাদেরকে বললাম যে বৈদেশিক বাণিজ্য 100% ব্যাংক দ্বারা সংগঠিত হয়ে থাকে।
যেমন নগদ ঋণ প্রদান, তারপরে হচ্ছে প্রত্যয়পত্র ইস্যু, প্রত্যয়পত্রের যে অ্যামাউন্ট রয়েছে সেটা পরিশোধ করা, বিনিময় বলে স্বীকৃতি দান, সমস্ত ধরনের কাজ যেটা বৈদেশিক বাণিজ্যের সাথে জড়িত সবগুলোই ব্যাংক করে থাকে। তাই ব্যাংক বৈদেশিক বাণিজ্যের সহায়তার মাধ্যমে কিন্তু একটি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরে আসি শিল্প উন্নয়ন। ব্যাংক শুধু যে আভ্যন্তরীণ বা বৈদেশিক বাণিজ্যে ভূমিকা রাখে তা নয়, ব্যাংক শিল্প উন্নয়নই মূলত বেশি ভূমিকা রাখে। দেখো, একটি দেশ তখনই উন্নত বলা হয় যখন সে শিল্পে উন্নত হয়। আমরা যেমন এখন উন্নয়নশীল দেশে প্রবেশ করেছি, এর কারণ কি? এর কারণ আমরা এখন শিল্পেও অনেকটা উন্নত। আমাদের শিল্পটা কি? এখানে আমাদের গার্মেন্টস শিল্পটা বা আমাদের যে হোয়াইট গোল্ড বা চিংড়ি বা চামড়াজাত পণ্য ইত্যাদি যে পণ্যগুলো রয়েছে, এই শিল্পে আমরা একটু উন্নত হয়েছি। যদিও আমাদের গার্মেন্টস শিল্পটা অনেক স্ট্রং, বাকিগুলো সেভাবে স্ট্রং নয়, কিন্তু তারপরেও আমরা শিল্পে উন্নত হয়েছি। এবং এই যে শিল্পে উন্নত হয়েছি এর কারণটা কি? কারণ হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল, সেই সাথে আমাদের ব্যাংকিং সাপোর্টটাও ছিল। একটা দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংক প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করে। তাই ব্যাংক অবশ্যই চেষ্টা করবে সেই দেশটার শিল্পকে আরো উন্নত করার, এবং সেক্ষেত্রে প্রয়োজনীয় সকল খাতে কি করবে? ব্যাংক কিন্তু ঋণ দান করবে। শুধু যে ঋণ দান করবে তা নয়, এছাড়া প্রতিনিধিত্বমূলক কাজ করবে, উপদেষ্টা হিসেবে কাজ করবে। ফলেই কিন্তু এই শিল্পের উন্নয়ন ঘটবে। এ কারণে কিন্তু বিভিন্ন দেশে বিশেষায়িত ব্যাংক গড়ে উঠেছে। বিশেষ করে বাংলাদেশে যেমন ছিল বাংলাদেশ শিল্প ব্যাংক, শিল্প ঋণ সংস্থা। এখন হয়তো এগুলোর নাম চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তারপরেও কিন্তু শিল্প খাতে উন্নয়নের জন্য আলাদাভাবে বিশেষায়িত প্রতিষ্ঠান রয়েছে। এবার আসি কৃষি উন্নয়ন। শুধু শিল্পে উন্নয়ন হলেই হবে না, প্রত্যেকটা দেশে মানুষের যে প্রোডাক্ট কনজিউম করে তার মধ্যে কিন্তু অনেকটাই থাকে কৃষি পণ্য। তাই কৃষিক্ষেত্রেও কিন্তু উন্নয়ন অবশ্যম্ভাবী। তো এই যে কৃষিক্ষেত্রের উন্নয়নে কিন্তু ব্যাংক অংশীদার হিসেবে কাজ করে। যখন কৃষকরা দুর্দিনে বা দুর্দশায় থাকে, সে সময় ব্যাংক তাদের সহযোগী হয়ে তাদেরকে সাহায্য করে, ঋণ দান করে, বিভিন্ন উপদেশ প্রদান করে, যার ফলে কিন্তু এই সেক্টরটাও বা এই কৃষি উন্নয়নটাও কিন্তু ঘটে থাকে, মানে কৃষিক্ষেত্রে উন্নয়নটাও ঘটে থাকে। এই জন্যও কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের বিশেষায়িত ব্যাংক রয়েছে। যেমন বাংলাদেশে রয়েছে কৃষি উন্নয়ন ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কৃষি ঋণ ব্যাংক, মানে কৃষি ব্যাংক, কৃষি ব্যাংক। তো এই যে বিশেষায়িত ব্যাংকগুলো রয়েছে, এগুলো কিন্তু মানে এই কৃষকদের সহযোগী হিসেবে কাজ করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে, এবং এই কৃষকদের উন্নয়নের মাধ্যমে কিন্তু আসলে এই দেশের উন্নয়নে তারা সচেষ্ট ভূমিকা রাখছে। এরপরে আসি কর্মসংস্থান। ব্যাংক নিজে কিন্তু একটা মানে যেহেতু একটা প্রতিষ্ঠান, অবশ্যই এখানে কিছু লোকের কর্মসংস্থান হয়। এর বাইরেও কিন্তু ব্যাংক বিভিন্ন প্রতিষ্ঠানকে ঋণ দেয়, ফলে তারাও কিন্তু তাদের উৎপাদন কার্য বাড়ানোর উদ্দেশ্যে আরো বেশি প্রতিষ্ঠান স্থাপন করে এবং আরো বেশি লোককে নিয়োগ হিসাবে প্রদান করে। ফলে কি দেখা গেল যে একটা দেশের ব্যাংক সমূহ যেমন কর্মসংস্থানের সৃষ্টি করলো, তারা আবার বিনিয়োগ বা ঋণদানের মাধ্যমেও কিন্তু অন্যদেরকে এই কর্মসংস্থান সৃষ্টি করার সুযোগ দিল। ফলে কর্মসংস্থান সৃষ্টিতেও কিন্তু ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরে আসি রাজস্ব বৃদ্ধি। ব্যাংক অবশ্যই রাজস্ব বৃদ্ধিতে সহায়তা করে থাকে, বিশেষ করে সরকারের রাজস্ব বৃদ্ধিতে সহায়তা করে থাকে। আর কিভাবে সহায়তা করে থাকে? দেখো, ব্যাংক যে ব্যবসাটা করলো সেখান থেকে তার যে আয়টা হলো, সেই আয় থেকে খরচ বাদ দিয়ে মুনাফাটা পেলো, সেই মুনাফা থেকে কিছু অংশ সে ব্যাংকের ব্যাংক সরকারি তহবিলে জমা দেয়। এছাড়াও ব্যাংকের যে আমানতকারীরা রয়েছে বা হিসাব গ্রহীতারা রয়েছে, সেই হিসাবে আমানতের ওপর যে সুদ প্রদান করা হয়েছে, সেই সুদেরও অংশ বিশেষ কিন্তু ব্যাংক সরকারি তহবিলে জমা দেয়। ফলে সরকার ব্যাংক হতে এবং আমানতকারীদের কাছ থেকেও কিন্তু ব্যাপক পরিমাণে রাজস্ব পেয়ে থাকে। এছাড়াও ব্যাংক যে বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থ ঋণ দিল, সেখান থেকেও কিন্তু সরকার মানে ব্যাপক পরিমাণে রাজস্ব পেয়ে থাকে। তাই রাজস্ব বৃদ্ধিতে, একটি দেশের রাজস্ব বৃদ্ধিতে ব্যাংকের গুরুত্ব অপরিসীম। এরপরে আসি বৈদেশিক বিনিময় পরিচালনা। দেখো, বৈদেশিক বিনিময় মানে
বৈদেশিক ব্যবসা বাণিজ্য ছাড়া তো আর চলতে পারে না, যেহেতু মানে পৃথিবীটাই এখন একটা কি হয়েছে, একটা বিশ্বগ্রাম হয়ে গেছে। গ্লোবালাইজেশনের কারণে এটা একটা বিশ্বগ্রামে পরিণত হয়েছে। তার মানে মানে এক দেশের সাথে অন্য দেশের ব্যবসা বাণিজ্য কন্টিনিউয়াসলি চলতেই থাকে, তাই না? তো এই যে ব্যবসা বাণিজ্য চলছে, এখানে মুদ্রা একটা বড় সমস্যা হিসেবে দেখা দেয়। যেমন বাংলাদেশে টাকা, ভারতের রুপি, আমেরিকায় ডলার, প্রত্যেকটার নাম যেমন আলাদা, তাদের চেহারাও আলাদা, তাদের বৈশিষ্ট্যও আলাদা এবং মূল্যমানও আলাদা। তো এই যে সবকিছু আলাদা, তাহলে লেনদেনের সময় অর্থের যে নিষ্পত্তি, অর্থাৎ লেনদেনের যে নিষ্পত্তিটা হবে সেটা কিভাবে হবে? সেখানে অবশ্যই দুটো দেশের মুদ্রার মান নির্ধারণ করতে হবে, সাম্যাবস্থায় এনে তারপরে সেটাকে মানে কাজে লাগাতে হবে। সহজ কথায় ধরো আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে। যেমন বাংলাদেশে 1 টাকার যা দাম, আমেরিকার 1 টাকার কিন্তু তা দাম নয়। আমেরিকার $1 বাংলাদেশে ধরলাম 80 টাকা। তার মানে আমি যখন লেনদেন নিষ্পত্তি করব এবং কাউকে আমি মানে বৈদেশিক বাণিজ্যে আমি আমার কোনো জানি রপ্তানিকার কাছে তাকে আমি অর্থ পাঠাবো, বিশেষ করে যদি আমেরিকায় হয়, তাহলে তাকে আমার ডলারেই প্রদান করতে হবে। তখন সেই ডলারের পরিবর্তে আমি তো, সে যদি আমার কাছে $1 পায়, আমি তাকে কিন্তু 1 টাকা দিতে পারবো না। আমাকে কি দিতে হবে? ওই $1 সমান মূল্যমানের অর্থ তাকে আমার প্রেরণ করতে হবে। যেমন আমি বলেছি, ধরলাম 80 টাকা, $1 সমান 80 টাকা, তার মানে আমার 80 টাকা তাকে প্রদান করতে হবে। এটাই হচ্ছে কি, যে বিনিময়ের হার, মানে দুই দেশে বিনিময়ের যে হার সেটা নির্ধারণ করা, এবং এই কাজটা করে থাকে কে? কেন্দ্রীয় ব্যাংক। শুধু যে বিনিময়ের হার নির্ধারণ করে তা কিন্তু নয়, প্রত্যেকটা দেশে কিন্তু বৈদেশিক বিনিময়ের কারণে বা বৈদেশিক ব্যবসা বাণিজ্যের কারণে কি করতে হয়? বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করতে হয়, রিজার্ভ করতে হয়, এবং এই রিজার্ভ কি পরিমাণ হবে সেটাও কিন্তু এই কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করে। তার মানে কি বোঝা যাচ্ছে যে বৈদেশিক বিনিময় ক্ষেত্রে বৈদেশিক বিনিময়ের হার এবং তার যে বৈদেশিক পরিমাণের রিজার্ভ, মুদ্রার রিজার্ভ ইত্যাদি সংরক্ষণ করাও ব্যাংকের একটি কাজ, এবং এটিও কিন্তু অর্থনীতির একটি অন্যতম উপাদান, যেটা একটা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো আজকে আমার এই ক্লাস এই পর্যন্তই ছিল। নেক্সট ক্লাস পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।